পুরী বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হিসেবে বা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা গত 2-2.5 মাস ধরে একটা লাগাতার প্রচার কর্মকাণ্ডের মধ্যে আমরা আছি এবং যত দিন যাচ্ছে সেই প্রচার তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যত দিন যাচ্ছে তত মানুষের অংশগ্রহণ বাড়ছে এই প্রচারে। আমাদের কর্মী সংখ্যা বাড়ছে, আমাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বাড়ছে, প্রচুর ইয়ঙ্গার জেনারেশন, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এতে অংশগ্রহণ করছে। মহিলাদের অংশগ্রহণটা খুবই উল্লেখযোগ্য। এবং আরেকটা জিনিসও যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এর মধ্যে অনেক অরাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংস্থা, শিল্পী, সাহিত্যিক, এরকম আর্টিস্ট, অঙ্কন শিল্পী, তারা বহু ব্যবসায়ী সমিতি, ছোট ছোট ব্যবসায়ী সমিতি যেগুলো, তারাও পর্যন্ত দাঁড়াচ্ছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে। এবং একটা জিনিস আমার ভালো লেগেছে যে এবারের নির্বাচন একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আগের নির্বাচনে আমরা দেখতাম মানুষ তার নিজের কথা বলতে একটু হেজিটেট করত। এখন মানুষ খুব প্রকাশ্যে তারা কিন্তু তাদের বক্তব্য, এই নালা আপনি নির্মাণ করেছেন, এখানে আলোর ব্যবস্থা আপনি করেছেন, এখানে জলের ব্যবস্থা আপনি করেছেন, তা আপনাকে ভোট দেবো না তো কাকে ভোট দেব? এরকম কথাও লোকে, এই যে লোক এত পরিষ্কারভাবে লোক এই কথাগুলো খুব উচ্চারণ করছে, এটা আমি একটা নতুন জিনিস দেখলাম, আগে এটা দেখা যায়। আমরা এর মধ্যে প্রায় 300-র ওপরে, এর মধ্যেই আমরা পদযাত্রা এর মধ্যেই প্রায় 20-22টা ওয়ার্ডে আমাদের হয়ে গেছে। আমাকে যদি বলেন, আমি সমস্ত স্লাম, যতগুলো বস্তি আছে শিলিগুড়ি 33টা ওয়ার্ডের মধ্যে প্রায় 60টার মতো বস্তি, সমস্ত বস্তিতে আমি পৌঁছেছি এবং বস্তির মানুষদের নিয়ে মিটিং করেছি, প্রত্যেকটা বস্তি। এবং প্রত্যেকটা বস্তিতে আমার লাস্ট একটা বস্তি বাকি ছিল, সেটাও আজকে হয়ে গেল, আদর্শনগর। তো আমি এই সমস্ত বস্তিগুলির বাড়িতে গেছি, হাউস টু হাউস গেছি, একেবারে হাউস টু হাউস। তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের সাথে দেখা করেছি, তাদেরকে লিফলেট দিয়েছি, তাদের কথা শুনেছি এবং মানুষকে ধৈর্য সহকারে আমার কথাটাও শুনেছি। এইটা আমরা কিন্তু করেছি। এখানে যত সংগঠিত এবং অসংগঠিত বাজার আছে, মানে কয়েকটা মল বাদ দিলে সমস্ত বাজারেও গেছি। এমনকি রাস্তার ধারে যে বাজারগুলো বসে সেই বাজারগুলিতেও গেছি। একটা দুটো বাকি আছে, একটা বাকি ছিল আজকে, সেখানেও গেলাম, ন্যাশনাল হাইওয়ের পাশে 45 নম্বর ওয়ার্ডে। বিভিন্ন খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, এরাও আমাদের পাশে দাঁড়িয়েছে। বহু খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, বহু ঠিকাদার, ইঞ্জিনিয়ার, প্ল্যানার, আর্কিটেক্ট, এরাও আমাদের পাশে দাঁড়িয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারী, বহু এনজিও, তাদেরও একটা সাপোর্ট, তারা রাজনীতির মধ্যে নেই কিন্তু একটা সাপোর্ট তারা এক্সপ্রেস করেছে। এইগুলোতে আমরা কতগুলো কথা বলেছি, মানুষও আমাদের কাছে কিছু কথা জানতে চেয়েছে। আমরা যে কথাগুলো মানুষের কাছে বলেছি, যে উন্নয়নের কথাটা, যেমন আমরা লিফলেট, আমাদের ইস্তাহারটা আমরা দিয়েছি, ঠিক তেমনিভাবে মানুষকে একটা কথা বলেছি, আপনারা আমাদের পেয়েছেন কি পান, সবসময় যে কোনো প্রয়োজনে, এইটা প্রত্যেকটা মানুষ বলেছে, না আপনাকে পেয়েছি, আপনি আমাদের যে কোনো বিষয়তে আপনাকে টেলিফোন করলে আপনি রেসপন্ড করেছেন সাথে সাথে, এই কথাটা বলেছি।
আরেকটা জিনিসও মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করেছে, এই যে এত অসুবিধার মধ্যে লাস্ট 5 ইয়ার্স যে আমরা কর্পোরেশনটা চালিয়েছি মেয়র হিসাবে, এত বাধার মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে, এটাকে এবং তারপরে যে নীতির উপরে অবিচল থেকেছি, এতে মানুষ কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। আর যারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি করতে চাইছে তাদের সম্পর্কেও মানুষের কিন্তু খুবই অসন্তোষ, ক্ষোভ এবং ব্যক্ত করেছেন, এটাও আমরা দেখেছি। অনেক মানুষ কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে কতগুলো বিষয়, যে কারণে আমরা একটা আলাদা ভিডিও করছি। সেটা হলো, অনেক মানুষ জানতে চেয়েছে আমাদের কাছে কর্মসংস্থানটা কী, বেকার ছেলেদের কাজের ব্যাপারে আপনারা কী ভাবছেন, স্বাস্থ্য সম্পর্কে আপনাদের ভাবনাটা কী, অনেকে বলছে ট্রাফিক সম্পর্কে আপনাদের ভাবনা চিন্তাটা কী, মহানন্দা নদী এই প্রসঙ্গটাও এসছে, পানীয় জলের প্রসঙ্গটাও এসছে। আমরা সেগুলো প্রত্যেকটা জায়গাতে যতটা সম্ভব ব্যাখ্যা করে আমরা বলেছি, এবং এটার জন্য আমরা আলাদা একটা ভিডিও করছি। আরেকটা বিষয়েও কিন্তু আমরা এই কথাটা খুব বারবার করে বলেছি, নির্বাচন আসছে বলে দেখা যাচ্ছে হঠাৎ করে অনেক রাজনৈতিক দল তারা শিলিগুড়ির উন্নয়নের বাজনা বাজানো শুরু করে দিচ্ছে হঠাৎ করে। কেউ বলছে নতুন শিলিগুড়ি, কেউ বলছে পরিকল্পিত শিলিগুড়ি। 7টা বছর বিজেপি সরকার হয়েছে কেন্দ্রে, আর 10টা বছর রাজ্যে সরকার হয়েছে, রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার আছে। তো আমি এই কথা যদি বলি, 7 জন এমপি আছেন, বিজেপির 7 জন এমপি আছেন, কেন্দ্রের অনেক মন্ত্রী আছেন, তাদের 7 জন এমপি। তার মধ্যে শিলিগুড়িতে 2টো এমপি আছে, একটা জলপাইগুড়ির মধ্যে পড়বে ডাবগ্রাম ফুলবাড়ি, আরেকটা দার্জিলিংয়ে। কোনো দিন শিলিগুড়ির বা উত্তরবঙ্গের কোনো সমস্যা নিয়ে তারা একটা কথা বলেছেন, একটা চিঠি লিখেছেন? যখন আমাদের পানীয় জলের প্রকল্পটা অমৃত প্রকল্পে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, একটা চিঠি লিখেছেন কেউ? যখন আমাদের মহানন্দা নদী সংস্কারের, আমি গিয়ে দেখা করছি নীতিন গডকরির সাথে, একজন এমপিকে দেখা করেছে বলতে পারবেন? বিজেপি যারা এমপি আছেন একটা বারের জন্য একটা চিঠি লিখে। একজন জলপাইগুড়ির এমপি হঠাৎ করে স্টেটমেন্ট দেওয়া শুরু করলেন, আমি খুব উদ্যোগ নিয়েছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট শিলিগুড়িতে। কিছু করেছেন, উদ্যোগ নিয়েছেন? পরে আমি তাকে বলি, আমি চিঠি দিলাম, আপনি করুন না, আপনি ইনিশিয়েটিভ নিলে আমি আপনাকে ফুল সাপোর্ট দেবো। কোনো কিছু করে একদিন একটা আমি চিঠিটা আপনাদের কাছে দিয়েছিলাম, একটা যে এয়ার পলিউশন রেটটাকে কীভাবে কমানো যায় তার জন্যে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্পে ভারতবর্ষে প্রায় 45টা শহরকে আর্থিক অনুদান দিয়েছে। কলকাতাকে দিয়েছে 330 কোটি টাকা, আসানসোলকে দিয়েছে প্রায় 27 না 30 কোটি টাকা, শিলিগুড়িকে 1 পয়সা দেয়। আমি রাজু বিসকে টেলিফোন করলাম, আমি ওকে বললাম, তুমি যে একটা এমপি, তোমার বয়সও অল্প, তুমি কি জানো যে কেন্দ্রীয় সরকার এই টাকাটা দিয়েছে, তুমি শিলিগুড়িকে বাদ দিয়েছে? ও যে আমি তো জানি না। আমি তোমার জানা উচিত ছিল, তোমার তো এই বিষয়টা দেখা উচিত। বলে তাহলে আপনি যে চিঠিটা লিখেছেন, যে চিঠিটা একটা কপি দেন, তাহলে আমি লিখবো। আমি তো চিঠি লিখেছি বাবুল সুপ্রিয়কে, সেটা আপনাদের কাছে আমি দিয়েছিলাম। উনি বললেন আমি ঠিক আছে, ওকে আমি কপিটা ফরওয়ার্ড করলাম। তারপরে আমি জানি না উনি কিছু করেছেন, কিছু করেন। যদি বলে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি নাকি এখানে হবে, কি 7 বছর তো হলো, কোনো জায়গায় হয়েছে নাকি? এইমসের ব্যাপারে উত্তরবঙ্গে কিছু হয়েছে নাকি? এইমস লাইক করার কথা ছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, হয়েছে নাকি কিছু? দার্জিলিংয়ের সমস্যা স্থায়ী সমাধান করবেন, বিমল গুরুং যতদিন ছিলেন সেটাও হয়নি, বিমল গুরুং যখন নেই সেটাও হয়নি। হয়েছে নাকি কিছু? একজন উত্তরবঙ্গের 7 জন এমপি আছেন, একজন মন্ত্রী আছেন, আমি নিজেও তার নাম জানি না ভালো করে। কোনো দিন তারা এই উত্তরবঙ্গের একটা ইস্যু তারা করেছেন? শিলিগুড়ির কোনো দাবি নিয়ে একটা কথা বলেছেন কোনো দিন? চিঠি লিখেছেন?
তারা আজকে নতুন করে হঠাৎ করে দেখা যাচ্ছে নতুন নতুন কথা বলছেন, যেন তাদের কথাটা এতদিন ধরে আমরা যেন আটকে রেখেছিলাম, তা তো না। কিছু মানুষ আমরা দেখছি, কিছু কিছু এরকম রাজনৈতিক নেতারা ট্রাফিকের কথাটা বলছে, ঠিকই তো, ট্রাফিক নিয়ে তো, ট্রাফিক সমস্যা যারা জানে খুব ভালো করেই। শিলিগুড়িতে আমি যখন মন্ত্রী ছিলাম, আমি যখন এসডিডিএর চেয়ারম্যান ছিলাম, তখন এই শিলিগুড়ি শহরটা ছিল একটা আনপ্ল্যান্ড সিটি, অপরিকল্পিত। সেই শহরটাকে পরিকল্পিত শহরে পরিণত করার একটা প্রয়াস নিয়েছিলাম এবং মাস্টার প্ল্যান তৈরি করা, শিলিগুড়ির জন্য একটা পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করা, ভিশন 2025 তৈরি করা, ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান তৈরি করা। এমনকি আমরা সেই সময়তেই কিন্তু আমরা ট্রাফিক ট্রান্সপোর্টেশন নিয়ে একটা আলাদা পৃথক প্ল্যান তৈরি করি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে প্ল্যানগুলো আমরা যে তৈরি করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু শিলিগুড়িতে দুটো বাইপাস, একটা হচ্ছে শহরের মধ্যে যাতে বাইরের লরি ঢুকতে না পারে, এক সময়তে মাল্লাগুড়ি দিয়ে বর্ধমান রোড দিয়ে লরি ঢুকে চলে যেত জলপাইগুড়ির দিকে, কোচবিহারের দিকে, আসামের দিকে। এটা বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? ঘোষপুকুর থেকে ফুলবাড়ি পর্যন্ত আলাদা বাইপাস হয়ে যাচ্ছে, সমস্ত গাড়িগুলো যদি চলে যাচ্ছে, শহরের মধ্যে কিন্তু আজকে লরি ঢুকছে না। এটা আমাদের এক নম্বর। ইস্টার্ন বাইপাস, কত কষ্ট করে আমরা কিন্তু ইস্টার্ন বাইপাস আমরাই করেছিলাম। এনজিপি থেকে যারা গ্যাংটক যাচ্ছে, কালিম্পং যাচ্ছে, শহরে ঢুকতে হবে না, বাইরে দিয়ে চলে যাচ্ছে, আমরাই করেছিলাম। থার্ড মহানন্দা ব্রিজ, তাকে কেন্দ্র করে মেডিকেল কলেজের সঙ্গে সংযোগকারী শুধু সেতু নয়, রাস্তা আমাদের সময় হয়েছে এবং সেগুলো কিন্তু হওয়ার ফলে আজকে মেডিকেল কলেজ যাওয়ার একটা বিকল্প রাস্তা হয়েছে। তারপরে আর কিছু হয়েছে? কেউ কিছু করেছে নাকি? শহরের মধ্যে আন্ডারপাস, 3টে আন্ডারপাস করেছি, 2টো ফ্লাইওভার আমরা করেছি, আমরাই করেছি, বামপন্থ সরকারের সময় এবং এসডিডি আমরা করেছিলাম সেই সময়। তারপরে আর কিছু হয়েছে নাকি? মহানন্দা নদীর উপরে 4টা সেতু হয়েছে, আমাদের পরিকল্পনা আমরাই করেছিলাম। একই রকমভাবে জোড়াপানি ফুলেশ্বরীর উপরে সেতু আমরাই তো করেছি। কিন্তু তারপরে আমরা রাস্তা, যতগুলো রাস্তা দেখছেন, হিলঘাট রোড, SF রোড, বর্ধমান রোড, সেবক রোড, বিধান রোড, সব ওয়াইডিং করা হয়েছে আমাদের সময়। তারপরে কিছু হয়েছে নাকি? একটা হয়েছে কি, একটা গেট বানানো হয়েছে, ওটা কোনো প্রয়োজন ছিল নাকি? একটা ফ্লাইওভার বানানো হচ্ছে বর্ধমান রোডের উপরে, সত্যি কি এটা কোনো প্রয়োজন ছিল নাকি প্রয়োজনটা ছিল মাল্লাগুড়িতে? আমরাই শিলিগুড়ি শহর থেকে হালকা, এখানকার ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে হালকা করার জন্য উত্তরায়ণ একটা টাউনশিপ করলাম। আমরাই কিন্তু শিলিগুড়িকে ট্রান্সপোর্ট নগর করলাম, বিজ্ঞান নগরী করেছি, ট্রাক টার্মিনাল করেছি ফুলবাড়িতে, এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক পথ অল্টারনেটিভ সেটাও কিন্তু আমরাই করেছি। তারপরে কিছু হয়েছে নাকি? এশিয়ান হাইওয়ে হয়েছে, এটা তো একটা এশিয়ান হাইওয়ে চুক্তি অনুযায়ী তাকে করতে হয়েছে, এটা আলাদা। যত আমাদের হোলসেল ট্রেড আছে শিলিগুড়িতে, সবগুলি ফিশ, পটেটো, পেঁয়াজ, ভেজিটেবল, এমনকি এইগুলোকে সমস্তগুলোকে আমরা রেগুলেটেড মার্কেটে নিয়ে গেছি হালকা করার। 3টে টাউনশিপের, একটা উত্তরায়ণ হয়েছে, আরেকটা আমাদের হিমাঞ্চল বিহার হয়েছে, আর একটা কাওয়াখালী টাউনশিপ আমাদের উত্তর। সেই কাওয়াখালী টাউনশিপের আজ পর্যন্ত ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। শহরের যানজটটাকে যাতে হালকা করা যায় তার জন্যই আমরা এটা করেছি। বাস টার্মিনাল যদি বলেন, এখানে তেনজিং নড়গে, পিসি মিত্তাল, সেটাও আমাদের পরিকল্পনা। আচ্ছা বলুন তো কি, তাহলে যারা কেন্দ্রে ছিলেন, রাজ্যে ছিলেন 10 বছর 7 বছর, কোনো একটা কাজ তারা করেছেন শিলিগুড়ির জন্য? আজ হঠাৎ করে শিলিগুড়ি নিয়ে নতুন নতুন কথা শুনছি। পানীয় জলের প্রকল্পটাকে অমৃত প্রকল্পে অনুমোদন করলো না,
এটা কেউ চেষ্টা করেছে? আমি দিল্লিতে গিয়ে 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 চেষ্টা করেছি, আটকাতে চেয়েছে কাজ। এরা কিন্তু কখনোই কিন্তু শিলিগুড়ি ভালো চায় না। যদি বলেন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, চা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, আচ্ছা আমাদের পরে কি হয়েছে বলুন শিলিগুড়িতে? ড্রাই পোর্ট থেকে শুরু করে টি পার্ক, ফুড পার্ক থেকে শুরু করে পাইনাপেল, পরে আমরা ভিডিও করে নিয়েছিলাম, ফেরত পাঠিয়ে দিয়েছে তারা। এখানে যে বড় বাড়িটা হয়েছে ওই যে পড়ে আছে যেটা কোয়ান্টাম, ওটাও আমার পরিকল্পনা। পাশে 25 একর জমির উপরে একটা স্পেশাল ইকোনমিক জোন হওয়ার কথা, যে যাই টাকা দেয় তারা দিয়ে দিয়েছে চামারিয়া কোম্পানি। সেই টাকাটা ফেরত দেওয়ার পরে 10 বছরে কিন্তু আজকে আইটি পার্কটা কিন্তু হলো না, হয়নি কিন্তু। তাহলে আজকে নতুন করে এই সমস্ত কথাবার্তাগুলো হঠাৎ করে বলছেন। আমি একটা রেল কতদিন ধরে রেলের কাছে, সেই প্রধানমন্ত্রী যখন ছিলেন মনমোহন সিং তখনও বলেছি, পরেও বলেছি যে রেলের জমির উপরে কয়েক লক্ষ মানুষ সারা পশ্চিমবঙ্গে বসবাস করে, সারা ভারতবর্ষে বসবাস করছে। রেলের জমিতে যারা বসবাস করছে তাদের জমির পাট্টা দেওয়া, তাদের জন্য একটা আইন তৈরি করা হোক, আমরা দাবি করেছি। এরা বিন্দুমাত্র উদ্যোগ নেয়নি। আর কি একটা কাগজ দিতে গেল, পরে দেখা গেলো এই কাগজের মূল্যহীন কাগজ দেখা গেল পরে। তো একটা ছোট্ট কাজ কত গুরুত্বপূর্ণ। বাগরাকোটের ওখানে একটা আন্ডারপাস বা একটা ফ্লাইওভার কথা ছিল, এসডিডি এবং রেল কর্তৃপক্ষ চুক্তি করলো, সেই চিঠি আমার কাছে আছে। এসডিডি একটা টাকা দেবে, রেল কিছুটা টাকা দেবে। এসডিডিও টাকা দিল না, রেলও টাকা দিল না। কী অবস্থা! সামান্য একটু একটা কাজের জন্য মানুষকে কীভাবে কষ্টের মধ্যে দিয়ে এপার ওপার করতে হয়। আমি এতগুলি কথা কেন বললাম? মানুষ জানে আমরা কি করেছি, আমরা আরও অনেক কিছু করতে চাই, সেটাও আমরা মানুষের কাছে যখন বলছি। আর যারা বলছেন এই সমস্ত কথাগুলো, শুধু তাদের জন্যেই আমরা আজকে আপনাদের মাধ্যমে যে এই কথাগুলো এখানে উপস্থাপন আমি করলাম। আরেকটা কথা, বহু মানুষ একটা কথা বলেছিল, এটা সবাই বলেছে, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে অবাংলাকে। কেউ কেউ বলছে শিলিগুড়িতে 48% নাকি নর্মাল, না এটা ভুল, এটা একদম 35%, ইনক্লুডিং নেপালি, পাঞ্জাবি, উর্দুভাষী, এটা নিয়ে হচ্ছে 35%, 48% না। তো যাই হোক, ওদের কাছে যখন যাই তখন তো ওরা একটা কথাই বলে, ওরা একটা সম্মান পেয়েছে, এটা আমাদের সময় পেয়েছে, মর্যাদা পেয়েছে, ইজ্জত পেয়েছে, সেটা আমাদের সময়, অন্যদের সময় না, আমাদের সময় এটা পেয়েছি। আমরা বারবার করে বলছি, শিলিগুড়ির একটা স্পেশাল পলিটিক্যাল কালচার আছে। এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো পলিটিক্যাল ক্ল্যাশ নেই, এটা আমাদের কৃতিত্ব। পলিটিক্যাল ক্ল্যাশ একবারই শুধু আমাকে জীবেশ্বরকে এই পার্টি অফিসের উপর থেকে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল, এইটা পলিটিক্যাল কালচারটাকে নষ্ট করেছিল সে সময়। যাই হোক, আবার আমরা এটাকে রিগেইন করেছি। কোনো পলিটিক্যাল ক্ল্যাশ এখানে হয় না। বিজেপি কিছু কিছু প্রোগ্রাম করে, মক ফাইট করে, আর ওসব হঠাৎ করে পুলিশ কিছু আসে, লোক দেখানোর মতন কিছু করে, কিন্তু কোনো পলিটিক্যাল ক্ল্যাশ এখানে কেউ করেনি, করতে পারে না। সেটা আমাদের জন্য, এটা আমাদের একটা বড় সাফল্য, বড় কৃতিত্ব বলে আমরা মনে করি। পিস অ্যান্ড হারমোনি যেটা আমরা এখানে রেখেছি, বহু জায়গায় দাঙ্গা হাঙ্গামা এর মধ্যে হয়েছে, শিলিগুড়িতে হয়নি। প্রত্যেকটা মারোয়াড়ি বিহারি ব্যবসায়ীর কথা বলে যে আমরা আজকে মাথা উঁচু করে সম্মান নিয়ে ব্যবসা করছি, আপনি আছেন বলে এই কথাটা বলছি। সেই সমস্ত বিষয়গুলি কিন্তু এবারের এই নির্বাচনের ইস্যু। অবশ্যই আমরা সেটা বলছি বিভিন্নভাবে, একটা স্পন্টেনিয়াস রেসপন্স আমরা পাচ্ছি। এটা আমি দুঃখজনক বলে, আমি কালকে একটা কাগজে আমি দেখছিলাম, এটা আমাকে বলতে বলতে চাইছিলাম না, যে আমরা একটা এত বড় পদযাত্রা হলো, দুটো 19 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, কাগজে লেখা হলো আমি নাকি হঠাৎ করে যাচ্ছি, খোঁজ নিচ্ছি, পার্টির সবাই লোক কাজ করছে, তো এটা নাকি খোঁজ নিতে আমি নাকি গেছি। বলছি সত্য দাদা, এটা লিখতে পারো না কেউ, কেন এইভাবে কেন লেখা হচ্ছে? আমি তো বুঝতে পারলাম না, আমার কোনো দরকার আছে কি? আমাদের যা এন্টার কাজ আমাদের করছে ইয়ঙ্গার জেনারেশন, সমস্তটাই হচ্ছে প্রায় আমাদের
তিনটে এরিয়া কমিটির সেক্রেটারি থেকে শুরু করে আমার ইলেকশন এজেন্ট সবাই হচ্ছে তারা young ছিল। ইয়ংগেস্ট ইলেকশন সেটাই, সুতরাং যে এটা কেন মানে এটা এগুলো কতগুলো বলা হচ্ছে এটা ছিল। যাই হোক, আমি অনেকক্ষণ বলে ফেললাম। হ্যাঁ, যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি 300 উপর সভা বলেছেন কিন্তু যেটা একটা reaction, গত বছর আপনি লড়েছিলেন বাইচুংয়ের বিরুদ্ধে সেলিব্রিটি ভোটার নন ভোটার সবাই বাইচুংকে চিনবে। এবার আপনি রাজনৈতিক দিক থেকে যে আলোচনা যে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে ধরা হচ্ছে তাকে অনেকে চেনে না, বা যারা চেনে তার নীতি আদর্শ নিয়ে লোকের বিরূপ প্রতিক্রিয়া থাকে। এই জায়গাটাকে আপনি অ্যাডভান্টেজ মনে করছেন? কে দাঁড়িয়েছে আমরা এটা নিয়ে ভাবছি না, কোন দল দাঁড়িয়েছে এটাই হচ্ছে অনেক কিছু। এই লড়াইটা তো নীতির লড়াই, রাজনৈতিক লড়াই। কিন্তু আমি বাইচুং ভুটিয়া যখন কালকে আমার কাছে এটা পাঠালো, আমাকেই পোস্টটা করেছিল, তখন আমি সত্যি সত্যি আমি ওর মানে ওর যে এই আবেদনটা যেভাবে ও করেছে আমি ইনোসেন্টলি করেছি। আমি তো ওকে কিছু বলিনি, তুমি এই কথা বলো। ও আমাকে একদিন ফোন করে বললো, দাদা আমি একটা আপনার নামে আপনাকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি। আমি ঠিক আছে। তো আমি দেখলাম ও ভিডিওটা যে বলেছে সত্যি সত্যি আমি খুবই যে আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে গত বছর, তার অবজারভেশনটা কী, তার এক্সপিরিয়েন্সটা কী, সে যে এক্সপ্রেস করলে এত সুন্দরভাবে, সেটা আমি সত্যি সত্যি আমি খুবই গর্বিত, আমি খুব আপ্লুত ওর এই এতে। আমি খুব উৎসাহিত বোধ করছি ওর ও আসবে, ও বলেছে 13-14 তারিখে। বাইচুংয়ের যে এই উপলব্ধি বা আপনার পাশে থাকা বা আপনাকে জেতানোর আহ্বান, এটা কি আপনার কোথাও মনে হচ্ছে যে আজকে যারা আপনার বিরোধিতা করছে তাদের এই বিরোধিতা কি মিথ্যা বলে প্রমাণিত হবে? না, বিভিন্ন অভিযোগ করা হচ্ছে। না, আমি কিন্তু বিরোধিতাতে কোনোদিন ভয় পাই না। বিরোধিতা যে ডিসেন্ট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট থাকতেই পারে, বিরোধিতাটা তো থাকতেই পারে। কিন্তু এর মধ্যে যে আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলো 5 বছর আগে, সে যখন এই কথাটা বলছে, নিশ্চয়ই তার বাড়তি একটা গুরুত্ব তো আছে। এইবারের নির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে অনেক মানুষ বিভিন্ন দল থেকে অন্য দলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকেও কালকে বলছি যে বিজেপির কাছে আহ্বান করছি আমরা, যে মানে তাদের কথা ভেবে হয়তো যে আপনারা এই সমস্ত মানুষদেরকে নেবেন না যাদের চরিত্রকে বিসর্জন দিয়ে অন্যান্য দলে যারা চলে যাচ্ছে। এবারে তো নির্বাচনে এইটা একটা বড় একটা ভূমিকা নিচ্ছে যারা অন্য দলে যাচ্ছে। এটা তো আগে শুনতাম ছোটোবেলায়, হরিয়ানাতে আয়ারাম গয়ারাম বলতো। আয়ারাম গয়ারামটা এখন পশ্চিমবঙ্গে হয়ে গেছে, অন্য কোনো হরিয়ানা হয় না, বিহারে হয় না। বিহারে এত মার্জিনালি জেতার পরেও কিন্তু আমি দেখলাম এখনও পর্যন্ত বোধহয় সম্ভবত ওই যে মহাগঠবন্ধন থেকে একজনও কিন্তু দলত্যাগ করেনি। আর পশ্চিমবঙ্গে তো এটা খুবই খারাপ। এটা তৃণমূল কংগ্রেস কী বলেছে, আমি বলছি এই কথাটা, এটা তো কোনো রাজনৈতিক দলের যে দল, তৃণমূল কংগ্রেসই তো বোঝা উচিত, সেই তো শুরুটা তো ওই পার্টি শুরু করেছিল। দল ভাঙানোটা তো এই আমাদের পার্টি থেকে তো 2জন কাউন্সিলরকে প্রথমে ভাঙিয়ে নিল। আমাদের ওই যে ছোটন কিসকু আজকে যে দাঁড়িয়েছে তাকে তো ভাঙিয়ে নিয়েছে। তো তারপরে একাধিক ভাঙিয়েছে, বিভিন্ন আমাদের পার্টি থেকে তখন বেশি ভাঙিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসই তাকে ফেস করতে হচ্ছে একই সমস্যা, তাদের দল থেকে ভাঙাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই কথা বলার কোনো নৈতিক অধিকার আছে নাকি? তৃণমূল কংগ্রেস তো ভাঙিয়েছে। আমাদের বক্তব্যটা যেটা হচ্ছে, এটা তো কোনোদিন কোনো সমর্থনের প্রস্তুতই নেই। এটা একটা নাগরিক আন্দোলন গড়ে ওঠা উচিত এই ধরনের দল ভাঙানোর বিরুদ্ধে। নাগরিক আন্দোলন একদম বিরাট। ও আসতে পারেনি কালকে, ওর মা অসুস্থ, ওর একটা ভাই মারা গেছে। এই অবস্থার মধ্যেও ও কিন্তু প্রচার করে যাচ্ছে, এর মধ্যেও প্রচার করে যাচ্ছে। এই যে করে গেল এর মধ্যে, এবং সবাই জানেন না হয়তো, এটা বলছি, ওকে না আমরা একটা খুব ভালো আসন দিয়েছিলাম, কিন্তু ও খুব বললো না আমি একটা চ্যালেঞ্জিং আসনই দাঁড়াবো, মমতা ব্যানার্জি বিরুদ্ধে দাঁড়াবো। এই যে আজকের দিনে যখন অনেক প্রলোভন দেখছি না আমরা, যেটা এমএলএ হতে চায়, ও তখন নিশ্চিত আসন থেকে বলছে আমি পার্টির জন্য ওখানেই দাঁড়াবো। এটা একটা শিক্ষণীয়। এত অল্প বয়স্ক মেয়ে, নিঃসন্দেহে ও একটা অনেক মানুষ কালকে বলছিল ও আসবে। ওর বাড়ির এই সমস্যাটা একটু সামাল দিতে পারলে পরে 15 তারিখের মধ্যে আসার চেষ্টা করতে হবে। বড় দুর্ঘটনা কোথাও মনে হচ্ছে শিলিগুড়িতে জাত এবং ভাষার ভেদাভেদ করে ভোট করাতে প্রক্রিয়া ধর্মের ভিত্তিতে যারা রাজনীতি করে তারা অনেক কিছুই করতে পারে। আমাদের কথাটা হচ্ছে যে শিলিগুড়ির শান্তি যদি রাখতে হয়,
শিলিগুড়ির সম্প্রীতি যদি রাখতে হয়, শিলিগুড়ি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাষাভাষী মানুষের সম্মান ইজ্জত যদি সুরক্ষিত রাখতে হয়, তাহলে বিজেপিকে হারাতেই হবে। বিজেপি শিলিগুড়ির বিজেপিকে হারাতে হবে দেশ বাঁচাবার জন্যে, রাজ্য বাঁচাবার জন্য। আমি বলছি শিলিগুড়ি বাঁচাবার জন্য। শিলিগুড়ি একটা পরম্পরা আছে, এটা নষ্ট হয়ে যাবে একেবারে। ঐক্য সংগতি যা শিলিগুড়িতে আছে, সবাই মিলে আমরা একসাথে আছি, এই জিনিসটাকে কিন্তু এরা নষ্ট করে দিচ্ছে। এই কথাটা আমরা বলছি। সেই জন্যে একমাত্র বিজেপিকে আমাদের হারাতেই হবে। যেমন আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধেও, কিন্তু বিজেপি একটা বিপজ্জনক শক্তি, আমি পরিষ্কার করে এটা বলছি। এই নাগরিক আন্দোলনটা গড়ে ওঠা উচিত যারা এই ধরনের যারা নীতিকে বিসর্জন দিয়ে দেয়। একদম, আমি তো বলবো এনজিও বুদ্ধিজীবী প্রচুর আছেন, তারা অনেক কিছু বলেন এইটা হওয়া উচিত, নাগরিক আন্দোলন হওয়া হোক, একটা জনমত, একটা পাবলিক ওপিনিয়ন ফর্ম হোক। এরাই একমাত্র পারবে এই ধরনের মানুষকে বিরত করতে, হ্যাঁ, ডিফেকশনের বিরুদ্ধে। দলবদলুদের হাতে গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থাটাই আজকে বিপন্ন করছে। এটার বিরুদ্ধে একটা নাগরিক আন্দোলন গড়ে তোলা উচিত।